যদি এরকম কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, তাহলে তো বুঝতে হবে যে তারা এতদিন ধরে ভুল কাজ করছে। একটা পলিটিক্যাল পার্টিকে আপনি তাদের সকল কার্যক্রম স্থগিত করছেন, সেই পলিটিক্যাল পার্টির লোকজনকে রাস্তায় পেলেই আপনি জেলে ঢুকাচ্ছেন। সেই পলিটিক্যাল পার্টির মূল নেতারা দেশের বাইরে পালিয়ে গেছে জনরোষের মধ্যে পড়ে। তাহলে এদের তো ইউনূস সাহেব দেশ থেকে দূর করে নাই। শেখ হাসিনা বিদেশে গেছে, ইউনূস সাহেবের ভয়ে গেছে। ইউনূস সাহেবের সরকার যে সমস্ত উপদেষ্টা আছে এদের ভয়ে গেছে, এরা কি তাকে পাঠাইছে না। শেখ হাসিনা গেছে এই দেশের জনগণের ভয়ে, এই দেশের জনরোষের মুখে সে চলে গেছে। তো যে জনরোষ, যে জনগণ আওয়ামী লীগের নেতৃত্বকে দেশ থেকে বিতরণ করলো, সেই জনগণকে কেন আপনি ব্যবহার করেন না? সেই জনগণ কেন আপনাকে সাড়া দিচ্ছে না এখন? অথবা সেই জনগণের উপর কেন আপনি আস্থা রাখতে পারছেন না? পাচ্ছেন না কেন? এই জায়গাটা হলো আমি মনে করি এটা এই সরকারের একটা ব্যর্থতা। সরকার তো জনগণকে কেন তার সঙ্গে সম্পৃক্ত করতে পারছে? জনগণ তো সেই জায়গায় নাই। কারণ মানে পরিবর্তনের পর যে ধরনের রাজনৈতিক ঐক্য, যে ধরনের প্রত্যাশা, যে ধরনের আশা ছিল, তাতে তো হতাশ হয়েছে। ফলে এখন তো আর মানুষ মানে আগের সেই চেতনা নিয়ে একেবারে রাস্তায় নামবে, আওয়ামী লীগকে প্রতিরোধ করবে, বলবে যে না দেশ খুব ভালোভাবে চলছে, ওই অবস্থানে তো জনগণ নেই। জনগণ তার জায়গায় আছে, কিন্তু জনগণের প্রত্যাশা সরকার মেটাতে পারে নাই বলে সরকার জনগণের মন থেকে সরে গেছে। সরকার জনগণের মনে আর এই সরকার নেই। এই জিনিসটা এই সরকার যত দ্রুত উপলব্ধি করতে পারবে তত দেশের মঙ্গল। বাস্তবতা কিন্তু এখানে আপনি বলেন আজকে থেকে 1 বছর আগে, আজকে 2025 সালের নভেম্বর, 2024 সালের নভেম্বর এই মানে এই ধরনের শাটডাউনের প্রোগ্রামকে তারা দিতে পারতো? পারতো না। কেন পারতো না? তখন তো পুলিশের মনোবল আরো ভঙ্গুর ছিল। কেন পারতো না? কারণ তখন জনগণ তাদেরকে প্রতিরোধ করতো। এখন সেই জনগণকে সরকার উদ্দীপ্ত করতে পারছে না কেন? জনগণকে সেই এই চেতনায় হচ্ছে না কেন? তারা সিম্পল কথা, কিন্তু এইখান থেকে সরকারকে শিক্ষা নিতে হবে যে তারা আসলে কোথায় আছেন। জনগণের মন থেকে যদি আপনি একবার, জনগণ যদি আপনাকে একবার বের করে দিয়ে দেয়, তাহলে আপনাকে বুঝতে হবে আপনার যাওয়ার সময় হচ্ছে ভাই, আর মুস্তামসি করেন না। দেখেন সরকার তো জনগণ বলতে, জনগণ তো রাজনৈতিক যে শক্তিগুলির উপরে নির্ভর করে, সেই শক্তিগুলি আবার জনগণের সাথে কানেক্টেড। সেই রাজনৈতিক শক্তি তো এখন সরকারের সাথে কেউ আছে বলে মনে হয় না। কারণ শক্তিগুলি নিজেরা নিজেরা দ্বন্দ্ব করতেছে, যেখানে কোথায় সরকার, বরং সরকারের বিরুদ্ধে মিছিল, যে এই দাবি পূরণ করতে হবে, ওই দাবি পূরণ করতে হবে। ফলে একটা ভিতরেই তো একটা মানে লেজে গোবরের অবস্থা। এটাই কথা। সরকারকে এখন এই আত্মপরিবর্তনে আসতে হবে যে কি এমন কাজ আমরা করলাম যে সময় আমরা যখন দায়িত্ব নিলাম তখন দেশের প্রত্যেকটা রাজনৈতিক দল আমাদেরকে সাপোর্ট দিয়েছে, প্রত্যেকটা রাজনৈতিক দল। এখন তারা সাপোর্ট দিচ্ছে না কেন? আমরা কি করেছি? মোদ্দা কথা, এই সরকার বুঝতেও পারতেছে না যে তারা আসলে কোথায় আছে। তারা চারিদিকে, তাদের চারিদিকে, সরকার প্রধানের চারিদিকে বিদেশি লোকদের এনে সে জড়ো করছে, এবং এই বিদেশি লোকগুলো একটাও দেশপ্রেমিক না। শুনেন, হয় না ভাই, একজন লোক যখন নাকি অন্য একটা দেশের নাগরিকত্ব নেয়, সেই নাগরিকত্ব নেওয়ার মাধ্যমে সে প্রমাণ করে দেশের প্রতি তার কোনো ভালোবাসা নিঃশর্ত নয়। যদি নিঃশর্ত হইতো তাহলে সে আরেক দেশের নাগরিকত্ব নিত। আরেক দেশের নাগরিকত্ব নেওয়ার অর্থই হলো বাংলাদেশটা আমার বসবাসের উপযুক্ত নয়। যে লোক বাংলাদেশকে তার বসবাসের উপযুক্ত মনে না করে সে আর যে দেশপ্রেমিক না। এটা ঘটনাটা এরকম, ধরেন আমার মা দেখতে বেশি সুবিধার না। আমার মা গ্রামে কি কাপড় চোপড় পরে, খুব একটা পরিষ্কার কাপড় চোপড় পরে না। আমার মা যে ঘরটায় থাকে ঘরটা অতটা সাজানো গোছানো না, এসি লাগানো নাই। এখন আমি ঢাকা শহরে আসছি, আরেক সুন্দরী বয়স্ক মহিলার সঙ্গে দেখা, উনি অভিজাত, সবসময় গায়ে সুবাসিত অবস্থায় থাকেন, বিশাল ভবন তার। এখন আমি কি এই ভদ্র মহিলাকে দেখে ওনাকে মা ডাকা শুরু করবো? এদের বছর তাই হয়েছে, নিজের মা ত্যাগ করে আরেকটা সুন্দর দেখে আরেকজন ভদ্র মহিলাকে মা ডাকা শুরু করে দিচ্ছে। ভাই, আপনি
ওই ভদ্রমহিলার সাথে থাকে আর অসুবিধা নেই, তার তার মানে সে আপনাকে সন্তানের মতো স্নেহ করে, তার স্নেহ আপনি নেন, কিন্তু মা তো বিচার করতে পারেন না, তো মা ত্যাগ করে ফেলেছে। এইরকম যেসব লোক, তারা আবার কদিন পরে এখানে মারে বলছে, হ্যাঁ তুমি এরকম ভাবে থাকো কেন, তোমার কাপড় চোপড় ময়লা কেন, অমুক কেন তমুক কেন, এগুলো জ্ঞান দিচ্ছি। এই জ্ঞান মা নিবে কেন? মা বাবা তোর এই জ্ঞান ছাড়া তোমার আবার সারা জীবন চলে গেছে। এখন তারা এখানে আমাদের জ্ঞান নেই, আমাদের কি করতে হবে আপনি বলেন। এই যে বিদেশি নাগরিক গুলি, এদের কার কারণে বাংলাদেশের গত 1 বছরে কি উন্নতি হয়েছে বুঝেন আপনি? মেট্রো রেলের ডিরেক্টর নিয়ে আসছে, এমনি নিয়ে আসছে অস্ট্রেলিয়ার থেকে, সে নাকি আবার শুনলাম নাকি ইন্ডিয়ারও তার আধার কার্ড আছে। সেই ভদ্রলোক আসার পর মেট্রো রেলে যে কোনো এক্সিডেন্ট তারা বলে হয়েছে, সব এক্সিডেন্ট তারা বলে হয়েছে। সে আইসা নিয়ে জায়গার সঙ্গে জায়গার গালাগালি আরম্ভ করছে। তো সে কি করতেছে? আরেক লোকে নিয়ে আসছে বিনা শেয়ার, এই কি করে মিটিং করে ফিটিং করে ইংরেজিতে বলে, চাইনিজে বলে, কথাবার্তা বলে, আপনার আসছে বিনিয়োগ আসছে, বরঞ্চ ব্রিটিশ বিনিয়োগ যুক্তরাজ্যের বিনিয়োগ নাকি আগের তুলনায় 16% কমে গেছে। কি হয়েছে এগুলো? টেলিকমিউনিকেশনে আরেক লোক নিয়ে আসছে, সে এসে একটা আওড়া বাজাইছে। আর আগে নাকি এরকম তার যত প্রতিষ্ঠান হয় সেই প্রতিষ্ঠানের প্রধান পদে বিদেশ থেকে নিয়ে আসে। সালমান এফ রহমান তার ব্যক্তিগত প্রতিষ্ঠানে যা ইচ্ছা তা করুক, আমার কিছু যায় আসে না। তার প্রতিষ্ঠানে কিছু ভালো মন্দ আমার যায় আসে না, কিন্তু আমার দেশে যখন ভালো মন্দ আমার যায় আসে। এই যে আজকের যে ক্রাইসিস, বিভিন্ন পলিটিক্যাল পার্টির মধ্যে যে ক্রাইসিসটা তৈরি হয়েছে, এটা কে তৈরি করছে? আলী রিয়াজ তৈরি করছে, মনির হায়দার তৈরি করছে। এদের ক্রিয়েটেড প্রবলেম, সেই প্রবলেম আমার তার মানে কি এই কমিটির হেড কে? ডক্টর ইউনূস নিজে। তো তার কমিটি একটা প্রবলেম ক্রিয়েট করছে। বিএনপি তো বলছে যে আপনারা তো আমাদের সঙ্গে প্রচারণা করছেন, বলে নাই বলছেন। এই প্রবলেম কে তৈরি করছে? সে তৈরি করছে। সে আবার পলিটিক্যাল পার্টিগুলোকে বলে আপনারা 7 দিনের মধ্যে সমাধান করেন। যে প্রবলেম তৈরি করছেন আপনি, এটা আমি কিভাবে সমাধান করবো? আমি তো পলিটিক্যাল পার্টিগুলি তো জাতীয় সংসদের সামনে একটা সিটিজেন করে আসছে জুলাই 16-তে, সেই সিটিজেন যেটা করে আসছে সেটা রাখতেন। আপনি ওটা মজা পাচ্ছেন? এটা আচ্ছা, এটা আমার একটু এক্সপ্লেন করেন তো। যখন এটা আসলোই বিষয়টা যে জুলাই সনদ স্বাক্ষর করলো, তখন সবকিছু ছিল, সবাই দেখে করলো, তো এইটাকেই মানে ধরলো না কেন যে এটাই যারা পার্লামেন্টে যাবে, তো এখন যেহেতু আওয়ামী লীগ নাই, জামাত, বিএনপি, এই 30টা রাজনৈতিক দল এরাই তো যাবে, অন্য কেউ তো আর যাবে না, তাই না? তারাই তো এটা বাস্তবায়ন করবে সংসদে। তো এই সংসদের উপর আস্থাটা নাই কেন? এই যে বড় সমস্যাটা দেখেন, আজকে যদি গণভোট হয়, ধরা যাক আপনি গণভোট করলেন, গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলো, জুলাই সনদ বাস্তবায়িত হলো, জনগণ রায় দিল। গণভোট আনতে গেলে তো সংবিধান সংশোধন করতে হবে না? গণভোটের প্রভিশন তো বর্তমান সংবিধানে নাই। না, নাই। তারপর ধরলাম সময়ের প্রয়োজনে তারা এটা করলো, সময়ের প্রয়োজনে করলো। তখন একটা কথাই বলে এই সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকারও নাই, অমুক নাই, তমুক, এগুলো বলে। ঠিক আছে, বললো বলার পরে এরা জুলাই সনদকে বাস্তবায়ন করতে পারলো। তারপরেও এই যে গণভোট যেটা আপনি করলেন, যেটা সংবিধানে নাই, এবং তারপরে জুলাই সনদ, এই সব কিছু কি সংসদে রেকটিফাই করতে হবে না? সব ওটা কোন সংসদ হবে? আপনি যত অধ্যাদেশ করেন, যাই করেন না কেন, সব তো সংসদে যে রেকটিফাই করতে হবে। তো যত কিছু গত 1-1.5 বছরে যত আইন হয়েছে, সব আইনকে তো সংসদে যাই নিয়ে মানতে হবে যে হ্যাঁ আমি এগুলি মানলাম, এগুলি ঠিক আছে। এখন যদি আপনি তখন যদি এই সংসদের উপর আস্থা রাখতে পারেন, তাহলে পুরো জিনিসটা নিয়ে রাখতে পারতেছেন না কেন? গণভোট করতে হবে কেন? এই যে 2,500 কোটি টাকা খরচ করবে, গণভোট আলাদা করে করবে, এটা কে দিবে? জামাত ইসলাম দিবে? এটাকে কে দিবে? এটা তো আমার টাকা, আপনার টাকা। আমার আপনার টাকা খরচ করার অধিকার আপনি, অপচয় করার অধিকার আপনি কে দিচ্ছে ভাই? মানে আলোচনা করে জিনিসটা কি কেন করতে হবে এবং সেইটা কখন করতে হবে, সেটা আবার আরেক ঝামেলা। যে বৃহস্পতিবারে করলে সুবিধা নাকি মঙ্গলবারে করলে অসুবিধা, এই কাহিনী আরম্ভ হয়ে গেছে। এখন করতে হবে তখন। আসলে ধান্দাটা অন্য জায়গায়। আমি বলি আপনাকে, ধান্দাটা হলো কি, ধরেন তারা যারা করতে চাচ্ছে, নভেম্বরে তারা একটা গণভোট করলো,
করাতে জনগণ জিতলো। জেতার পরে তারা কি বলবে, তাহলে এই জুলাই সনদের উপর জনগণের আস্থা আছে। তার মানে এই জুলাইয়ের মাধ্যমে যা যা ঘটছে সবকিছুর উপর জনগণের আস্থা আছে। তার মানে এই সরকারের উপরে জনগণ আস্থা আছে। এই সরকার জনগণের মতামত দ্বারা বৈধ একটা সরকার হইল। এখন যেমন লোকে বলে এই সরকার তো জনগণ দ্বারা নির্বাচিত না, ঠিক আছে, তখন বলবে যে এই সরকার দ্বারা জনগণ দ্বারা নির্বাচিত, জনগণ এই সরকারের উপর আস্থা দিয়েছে, হা দিয়েছে, ঠিক আছে। নভেম্বর হইলো, ডিসেম্বরে একটা পলিটিক্যাল আনরেস্ট হলো, গভর্নমেন্ট বললো না ভাই আপনারা পারতেছেন না, ইলেকশন আমি একটু পিছাই দেবো, ইলেকশন বছর খানিক পরে হোক, অথবা 2029 ইলেকশন দিব। তখন তো আপনি বলতে পারবেন না যে আপনি থাকবেন কিভাবে, আমি যখন জনগণ দ্বারা নির্বাচিত, নাটক তো মতলব তো অন্য জায়গায় রে ভাই। আপনি বলছেন না যে 5 বছর, কেউ বলে 5 বছর থাকেন, কেউ বলে 10 বছর থাকেন, কেউ বলে 50 বছর থাকেন। উনি বলবেন যে আমি দয়া করে 5 বছর থাকবো, 10 আর 50 দরকার নাই, ছোটটাই থাকে। জনগণ তো চায়, জনগণের চায় 50 আর 10 মাফ করে দিলাম, 5-এ থাকি। জনগণ চায় আমি কি করবো? এই দেখেন গণভোটের রায় আসছে আমাদের পক্ষে। ভাই এই নাটক উনি বুঝেন আর আমরা বুঝি না। এই যে আলিয়াস বুঝাইতে এগুলো আর আমরা বুঝলাম না। তাহলে কি যে স্কুলের মাস্টার, আমরা তো স্কুলের ছাত্র, অসুবিধা নাকি? আচ্ছা, তাহলে কি গণভোট আনতে গেলে কি আবার গণভোটের জন্য একটা অধ্যাদেশ লাগবে? গণভোটটা আপনি যে করবেন আরেকটা কি, আমার ভোট যেহেতু নাই, সংবিধানে নাই, একজন আদেশ দিতে হবে। আদেশ দিতে হবে, এরা বলতেছে অধ্যাদেশ না, আদেশ দাও। অধ্যাদেশ চুপুর কাছে যাইতে হয়, হ্যাঁ, তার কাছে যাবে না। এতদিন কিন্তু অধ্যাদেশ দিয়ে চললো, কোনো সমস্যা নাই। এখন গণভোটের অধ্যাদেশটা তারা করতে চায় না। এটা অধ্যাদেশ হবে না, এটা আদেশ। আদেশ দিবে কে? ডক্টর ইউনূস দিবে। কি কারণে সে দিবে? সে কি আদেশ দেওয়ার ইখতিয়ার রাখে? তার সে তো উপদেষ্টারে ভাই, সে তো সব খেয়াল করেন শব্দটা কি, প্রধান উপদেষ্টা মানে কি, কার উপদেষ্টা? সে তো কিন্তু সে কার উপদেষ্টা? সে উপদেষ্টা হলো প্রধান উপদেষ্টা, সে হলো গিয়া প্রেসিডেন্টের উপদেষ্টা। আপনি দেখেন যখন নাকি শপথ দেওয়া আছে, শপথ দেওয়ার সময় ওই যে যিনি উপস্থাপনা করছেন উনি যখন বলছেন তো যে মাননীয় রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ আপনাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। কার উপদেষ্টা? সে প্রেসিডেন্টের উপদেষ্টা। বেসিক্যালি ভার্চুয়ালি তারা অ্যাডভাইজার টু দ্য প্রেসিডেন্ট। তো তার দ্বারা হবে না, উড়ি করলে হবে। যত আদেশ হয় এখন প্রত্যেকটা আদেশ তো প্রেসিডেন্টের কাছে যায়, প্রেসিডেন্ট সিগনেচার করার পরে সেটা অধ্যাদেশ হিসেবে আসে। এই প্রত্যেকটা অধ্যাদেশ আবার আগামীতে পার্লামেন্টে যায় কিন্তু রেটিফাই করতে হবে। ভাই গায়ে যে সব হবে না রে ভাই, কারণ পুরোপুরি হাতে পড়ছে আইন, এরা যা বলে তাই ওইডি আইন, এটাই করতে হবে ভাই। এত সুযোগ সিটি কর্পোরেশন আইনের মতন তো করতে পারতো, যে প্রধান উপদেষ্টা নিয়োগ হওয়ার পর বাকি শপথটা প্রধান উপদেষ্টার অধীনেই করতে পারতো। এরা তো আইসা নিয়ে প্রথমে সংবিধানটাকেই বাতিল করে দিতে পারতো, সংবিধানটাকে স্থগিত করতে পারতো, অনেক কিছু করতে পারতো। উনি সংবিধানকে স্থগিত করে এগুলি করতো, কোনো প্রবলেম হতো না। কিন্তু আপনি মুখে বলতেছেন আমাদের এটা সাংবিধানিক সরকার। যখন আপনি সাংবিধানিক সরকার নিজেকে বলেন, তার মানে কি এই সরকার যা কিছু করবে সংবিধান মেনে করবে? তত তারা করতেছে না। এই জায়গায় তো ঝামেলা হয়েছে। যা দেখেন আজকে উনি কি বলে, আমি জানি না উনি কি বলবে। কি হইতে পারে বলে একটা সমাধানের সূত্র মিলবে? সমাধানটা কি? সমস্যাটা কোথায় বলেন? সমস্যাটা হলো গণভোট। ওই এনসিপি থেকে কিছু নিল, জামাত থেকে কিছু নিল, বিএনপি থেকে কিছু নিয়ে বলো। আমি একটা সমাধান দেখি, কিন্তু সেটা গেল বিএনপি এবং জামাত ইসলামকে মানতে হবে। এখন উনি তো বিএনপি জামাতের সঙ্গে আলোচনা না করে সমাধান দিচ্ছেন, এই সমাধান কে মানবে? আমার তো মনে হয় না যে কেউ মানবে না। জানি না, দেখা যাক। উনি অনেক জ্ঞানী লোক, এবং এটাও শুনলাম উনি নাকি কোনো লিখিত ভাষণ দিচ্ছেন না, ডাইরেক্ট নাকি বলবেন। ডাইরেক্ট বললে কি বলবেন আমি জানি না, বলতে পারবো না। আবার কেউ জানি হয়তো বলতে পারেন থাকবো না, ওই ইমোশনাল ব্ল্যাকমেলও করতে পারেন, আমি বলতে পারবো না।
কি হবে একটু পরে বুঝে দিই। লাস্ট একটা জিনিসটা একটা করি যে আওয়ামী লীগের এই যে কর্মসূচিতে গেল এটা তো শান্তিপূর্ণ হইতে পারতো, তাই না? শুনছিলাম যে তারা আগুনের বদলে বেলুন কর্মসূচি করবে, বেলুন 1 লাখ বেলুন পুড়াবে। তো ওইটা না দিয়ে তারা তো সেই যে 15 বছর ধরে জামাত বিএনপির বিরুদ্ধে যে অভিযোগটা ছিল তার আগুন সন্ত্রাস করে সেইটাই তো আবার বেছে নিল। এটাকে আওয়ামী লীগ বেছে নিল না কে বেছে নিল আমি এটা কেমন বলবো? কারণ 2014 সালের অনেক গাড়ি তো পঙ্কজ দেবব্রত করছিল। হ্যাঁ, তাহলে কিন্তু তখন তো নাম হচ্ছে জামাত বিএনপির। তাহলে কোনটা কে কি করে এটা তো আপনি জানেন না, আপনি তো কাউকে ধরেন নাই। দেখা গেছে এজেন্সি এই ঘটনাটা ঘটাইছে। হ্যাঁ ওইটা তো বললাম 28 অক্টোবরে যে গাড়িগুলি পড়ছিল বলা হয়েছিল বিএনপি করছে, কিন্তু আসলে কি বিএনপি করছিল? তো এইগুলো আপনি কোনটাতে কি কারণে হচ্ছে এটা তো দূরের থেকে আমি আপনার বিষয় তো বুঝবো না। এখন সমস্যাটা কি হচ্ছে এই দেশে যে নিয়ম যে যার গলার স্বর বেশি উচ্চ হয় সে যেটা বলে ওইটাই শোনা যায়, বাকিগুলি শোনা যায় না। দেখেন হাসনাত আব্দুল্লাহ নাকি একাই যথেষ্ট আওয়ামী লীগকে ঠেকানো দিল, যে এটা বললো তার কিছুক্ষণ পর দেখা গেল টিএসসি তে সেই একেবারে কেন্দ্রে 2টা ককটেল বিস্ফোরিত হলো। এইসব আওয়াজ দিয়ে লাভ আওয়াজ তো আমাদের ছিল ছাত্রলীগের যথেষ্ট। ওই আওয়াজে খামাখা করে তো লাভ নাই, আওয়াজে খামাখা বহুত শুনছি। বাস্তব শোনেন, মূল কথা হলো ভাই জনগণ কি চায় সেটা হলো গুরুত্বপূর্ণ। জনগণ কি চায়? আজকে রাস্তাঘাটে কোনো প্রাইভেট গাড়ি নাই কেন? আপনার গাড়ি আছে, আপনার গাড়ি নিয়ে আজকে রাস্তার মধ্যে আপনি বেরোবেন না? কি জন্য বেরোবেন না? আপনি কি আওয়ামী লীগ করেন? বেরেন না কেন? আওয়ামী লীগ করেন না তাহলে কি করে বেরেন না? এখন এটা হলো বাস্তবতা। যারা এই হাসনাত আব্দুল্লাহ সে এই যে আপনার অনেক ওরা নাকি শুনে যে 1.5 টাকা গাড়ি চালায়, ওরা ওদের গাড়ি নিয়ে রাস্তায় বেরোবে? এগুলি করে লাভ নেই ভাই, এগুলি আমরা বুঝি। মুদ্রা কথা হলো কি যে মানুষের মন যদি চেঞ্জ হয়ে যায় আপনি হাজার আইন কানুন করে কিছু করতে পারবেন না, চেষ্টা করবেন। শেখ হাসিনা পায় নাই কেন? শেখ হাসিনা শেষ দিকে পারলো না কেন? পুলিশ ছিল, আর্মি ছিল, অমুক ছিল, তমুক ছিল, পারে নাই কেন? বন্দুক ছিল, গুলি ছিল, ক্রিকেটের উপরে আঙুল ছিল, হলো না কেন? জনগণ চায়নি। জনগণ হলো সবচেয়ে বড়। কোনোটা হয়তো চাইতে সময় লাগে, কোনোটা সময় লাগে না, কোনোটা 15 বছর লাগে, কোনোটা 1.5 বছর লাগে, এরকম আর কি। ঠিক আছে, ওকে। দর্শক শুনছিলেন, আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করলাম। আমাদের এই আলোচনা আগামীতেও অব্যাহত থাকবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।